হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটু অন্যরকম টপিকে কথা বলবো। সেটা হচ্ছে যে 2025 সালে আমি কি বই পড়েছি এবং 2026 সালে আমি কোন কোন বই পড়ার প্ল্যান করেছি, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। নাও আমি প্রত্যেকটা বইয়ের ডিটেলসে যাব না, জাস্ট অল্প কথায় আমি বলে দেবো বইগুলো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বইয়ের টপিক বা বিষয়বস্তু নিয়ে। এবং প্রথমে বাংলা বই থেকে শুরু করব, বাংলা বই কী পড়েছি, তারপর হচ্ছে ইংলিশ বই এবং ফিলোসফি বইতে যাব আর কি, যে কী ফিলোসফিক্যাল রাইটিং পড়েছি সেগুলোর উপরে। তারপর চলে যাব 2026-এ কী বই পড়ার প্ল্যান করেছি সেগুলোর উপরে। ওকে, তো শুরু করা যাক। নাও সবার প্রথমে বাংলা বই, বঙ্কিমচন্দ্রের অনেকগুলো লেখা এবছর আমি পড়েছি। বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধগুলো ছিল সেগুলো অনেক আগে আমি একবার পড়েছিলাম, অনেক বছর আগে, তখন কলেজের টাইমে বা তার পর হয়তো হবে। কিন্তু ওনার উপন্যাস অ্যাকচুয়ালি আমি পড়িনি, মানে ওনার দুটো উপন্যাস, দুর্গেশ নন্দিনী পড়েছিলাম এবং আরেকটা কোনো একটা কপালাকুণ্ডলে উপন্যাসটা পড়েছিলাম, বাট বাকি উপন্যাস ওনার যেগুলো গুরুত্বপূর্ণ লেখা সেগুলো পড়া হয়নি, সেগুলো সবই এবছরে পড়ে নিয়েছি। যেমন কৃষ্ণকান্তের উইল, এটা খুবই ভালো উপন্যাস, খুবই সুন্দর। এবং অনেকের ধারণা যে বাংলার প্রথম যে ডিটেকটিভ, তিনি হয়তো, মানে প্রথম ডিটেকটিভের কথা অ্যাকচুয়ালি এই বইতে লেখা আছে, ঠিক আছে, গোয়েন্দা শব্দটা এই বইতে প্রথম ব্যবহার করা হয়। ওকে, এর পরবর্তী আরও অনেক অন্য বইতে ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন জেনারেল নলেজের বইতে লেখা থাকে, কিন্তু এই বইতে হচ্ছে ডিটেকটিভ মানে গোয়েন্দা শব্দটাকে ব্যবহার করা হয়েছিল। এটা অনেক বছর আগে লেখা। তো এরপরে আমরা চলে আসবো চন্দ্রশেখর, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের উপন্যাস, এটা খুবই ভালো উপন্যাস, ঠিক আছে, মানে খুবই সুন্দর একটা লেখা, ঠিক আছে। চন্দ্রশেখর, আমি বইয়ের ডিটেলসে যাচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে। নাও দেবী চৌধুরানী, এটাও খুব ভালো উপন্যাস, খুবই বিখ্যাত, অত্যন্ত পপুলার একটা লেখা বঙ্কিমচন্দ্রের। এবং এটা নিয়ে রিসেন্টলি একটা বাংলা সিনেমাও হয়েছিল, যেখানে প্রসেনজিৎ অর্থাৎ বুম্বাদা অভিনয় করেছিল, এবং নায়িকার চরিত্রে মোস্ট প্রবাবলি দেবী চৌধুরানী শ্রাবন্তী অভিনয় করেছিল সম্ভবত। ওকে, হ্যাঁ, মৃণালিনী, এটা খুব ভালো, ঠিক আছে। নাও মৃণালিনী খুবই ভালো একটা উপন্যাস, বেশ মানে সুন্দর লেখা। এটা প্রেমের বিষয়বস্তুর উপরে প্রধানত, মানে যুদ্ধ, রাজনীতি, তার সাথে হচ্ছে প্রেম, ভালোবাসা, এই দুটো জিনিসকে ইন্টারটুয়াইন করে বঙ্কিমচন্দ্র তার বেশিরভাগ উপন্যাসগুলো লেখে। ওকে, নাও এছাড়া হচ্ছে আনন্দমঠ খুবই ভালো একটা লেখা, খুব ভালো উপন্যাস অ্যাকচুয়ালি। এটার মধ্যে অনেক বেশি দেশাত্মবোধের চিন্তা ভাবনা লুকিয়ে আছে, তো আমি তার স্টোরি ডিটেলসে এখন যাচ্ছি না, যারা পড়েছে সেটা জানে। বিষবৃক্ষ, এটাও খুব ভালো উপন্যাস, এটা খুবই সুন্দর লেখা আর কি, বিষবৃক্ষ। এবং বঙ্কিমচন্দ্রের লেখাগুলোর মধ্যে অর্থাৎ টোটাল 1 2 3 4 5 6টা উপন্যাস বঙ্কিমচন্দ্রের এবছরে পড়লাম। এবং ওনার লেখা রাইটিং স্টাইল, সেটা খুবই সুন্দর রাইটিং স্টাইল, মানে একজন উপন্যাস লেখক হিসেবে ওনার রাইটিং স্টাইল খুবই হাই কোয়ালিটির রাইটিং স্টাইল। ওনার যে আইডিওলজিক্যাল পজিশন, সেটা অনেকটা বেশি একটু কনজারভেটিভ, একটু রিলিজিয়াস ঘেঁষা বা একটু অর্থোডক্স টাইপের, কিন্তু ওনার রাইটিং স্টাইল, একজন লেখার যে কৌশল, সেটা অত্যন্ত উচ্চমানের। যদি আমরা শরৎচন্দ্রের সঙ্গে ওনাকে তুলনা করি, তাহলে শরৎচন্দ্রকে আমরা ঠিক তার উল্টো অবস্থাতে দেখতে পাবো। শরৎচন্দ্রের যে লেখা, সেগুলো কিন্তু অনেক বেশি সেন্টিমেন্টালিজমের উপরে বেসড, অনেক বড় সংখ্যক অডিয়েন্সের জন্য। বঙ্কিমচন্দ্র অনেকের কাছে পড়তে অনেক ডিফিকাল্ট মনে হয়, বা অনেক বেশি ডেন্স মনে হয়, অনেক বেশি ঘন লেখা মনে হয়। ওকে, এবং ওনার লেখার মাল্টিপল লেয়ার্স থাকে, কিন্তু শরৎচন্দ্রের লেখার ক্ষেত্রে তেমনটা নয়। শরৎচন্দ্রের লেখাটা বেশিরভাগ হচ্ছে ইমোশনাল, সেন্টিমেন্টালিজমের উপরে বেসড, কিন্তু ওনার যে আইডিওলজিক্যাল পজিশন, সেটা অত্যন্ত বেশি আধুনিক, অনেক বেশি মডার্ন। উনি বঙ্কিমচন্দ্রের মতো অতটা বেশি কনজারভেটিভ ছিলেন না। ওকে, এবং বঙ্কিমচন্দ্রের রাইটিং স্টাইল নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, ওনার যে সেন্টেন্সের স্ট্রাকচার, সেগুলো বেশ জটিল, অত্যন্ত ঘন হয়, খুবই ডেন্স হয়, খুব সুন্দরভাবে উনি সেন্টেন্স তৈরি করতে পারেন। এবং উনি ওনার শব্দগুলোকে বিভিন্ন মানে ডাইভার্স জায়গা থেকে নিয়ে আসেন। যেমন ফর এক্সাম্পল, উনি অনেক সংস্কৃত ওয়ার্ড আর কি ব্যবহার করেন ওনার বাংলা লেখার মধ্যে। উপন্যাসগুলো বাংলায় লেখা, কিন্তু অনেক এমন শব্দ ব্যবহার করেন যেটাকে আমরা বাংলাতে সচরাচর ব্যবহার করি না, বা হচ্ছে অনেক পুরানো বাংলাতে হয়তো ব্যবহার করতাম, বা সংস্কৃতে হয়তো সেই শব্দটা আছে। ওকে, এবং আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি ওনার প্রত্যেকটা উপন্যাসের মধ্যে, মানে অলমোস্ট সব উপন্যাস যে কটা পড়েছি আমি, সেখানে হচ্ছে ড্রিম সিকোয়েন্স আছে। ওকে, নাও ড্রিম সিকোয়েন্স, উনি যে সময় বসে লিখছেন, সেই সময় উপন্যাসের মধ্যে ড্রিম সিকোয়েন্স ব্যবহার করা, এটা অত্যন্ত একটা ম্যাচিওর খুব ডিসিশন। ওকে, কারণ উনি লিখছেন তখন 20th সেঞ্চুরি পড়ার অনেক আগে উনি আর কি বেশিরভাগ মানে লেখালেখি উনি শুরু করেছেন। সেই সময় বসে উপন্যাসের মধ্যে ড্রিম সিকোয়েন্সে ব্যবহার করা যেতে পারে, এটা অত্যন্ত আধুনিক আইডিয়া। মানে সেই সময় উপন্যাস লেখকই ছিল না অ্যাকচুয়ালি পুরো ভারতবর্ষে। উপন্যাস জিনিসটাই একটা ওয়েস্টার্ন আইডিয়া, একটা ওয়েস্টার্ন আর্ট ফর্ম। সেটা যখন এসছে, সেই সময় উনি প্রথম লেখক যিনি উপন্যাস লিখছেন, সার্থক উপন্যাস উনি লিখছেন প্রথম।
তারপরেও হচ্ছে উনি এতটা বেশি মানে রাইটিং স্টাইলটা এতটা বেশি ভালো, এতটা বেশি হাই কোয়ালিটির, যেটা মানে অকল্পনীয় আর কি। ওকে, তো এই ছিল বঙ্কিমচন্দ্রের বইগুলো যেগুলো পড়েছি। এটা ছাড়া এবছর রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো বই পড়লাম, একটা হচ্ছে চোখের বালি আর একটা হচ্ছে 4 অধ্যায়। দুটোই খুব সুন্দর। 4 অধ্যায় উপন্যাসটা খুবই, এটা ঠিক উপন্যাস নয়, এটাকে নভেলা বলা যেতে পারে, উপন্যাস আর শর্ট স্টোরির মাঝামাঝি। নাও 4 অধ্যায় অত্যন্ত মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেমন হয়, কম সংখ্যক ক্যারেক্টার থাকবে, তাদের সাইকোলজিটা বেশি উঠে আসবে, ঘটনার পরম্পরা অনেক কম থাকবে, দুটো উপন্যাসে ঠিক কিছুটা সেরকমই আর কি। এবং 4 অধ্যায় উপন্যাসটা খুবই ইন্টারেস্টিং ছিল আমার জন্য। চোখের বালিও খুবই ইন্টারেস্টিং উপন্যাস ছিল আর কি, এবার 4 অধ্যায় খুবই ইন্টারেস্টিং ছিল। এর মধ্যে পলিটিক্সের সাথে পলিটিক্যাল আইডিওলজি আর লাভ, এই দুটো জিনিসের মধ্যে যে রিলেশন সেটা নিয়ে আর কি লেখা 4 অধ্যায়। এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুটা এটা বলতে চেয়েছেন বা দেখাতে চেয়েছেন যে লাভ বা হচ্ছে প্রেম ভালোবাসা এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য, নাকি কোনো র্যাডিক্যাল পলিটিক্যাল আইডিয়া। ওকে, নাও সেটা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক, এখন এটা নিয়ে আমি কথা বলবো না, খুবই ইন্টারেস্টিং টপিক। ওকে, বাট এটা নিয়ে আমরা পরে আলোচনা করা যেতে পারে যে এক্সপেরিয়েন্সিয়াল ভ্যালু জীবনের সেটা বেশি ইম্পর্টেন্ট নাকি হচ্ছে আইডিওলজিক্যাল যে আমাদের সোশিও পলিটিক্যাল হিস্টোরিক্যাল যে কনসাসনেস সেটা বেশি ইম্পর্টেন্ট, মানে কোনটার ভ্যালু আমাদের লাইফের জন্য বেশি। ওকে, খুবই ডিফিকাল্ট একটা ফিলোসফিক কোশ্চেন। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুবই অনেক বেশি মেটাফরিক্যাল হয়, এবং বঙ্কিমচন্দ্র ওনার লেখা পড়লে যেমন এটা বোঝা যায় যে উনি উপন্যাস লিখছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়লে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে উনি একজন কবি। উনি যখন উপন্যাস লিখছেন তখনও ওনার কবি সত্তাটা অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে আসে ওনার লেখার মধ্যে। অনেক ছোট ছোট ওয়ান লাইনার লেখা থাকে যেগুলো অনেকটা কবিত্ব বোধকে তুলে ধরে আর কি। ওকে, তো এই বইগুলো আর কি এবছরে আমি পড়েছি। বাংলা বই, বাংলা লেখা বলতে আরেকটা লেখা পড়লাম, সেটা হচ্ছে শাম্ব। এটা খুবই ভালো বই, কালকুটের লেখা শাম্ব। নাও এই বইটা সবার পড়া উচিত অ্যাকচুয়ালি। বইয়ের রাইটিং স্টাইলটা একটু খটোমটো টাইপের মনে হতে পারে, বইটা পড়ার জন্য একটু ব্যাকগ্রাউন্ড নলেজের দরকার আছে বলে মনে হতে পারে, বাট না থাকলেও পড়া যায়, ঠিক আছে। এবং এটা অ্যাকচুয়ালি পুরাণের যে স্টোরিজ, মানে হিন্দু ধর্মের যে পুরাণগুলো আছে সেই পুরাণগুলোকে ব্যাখ্যা করে তার বিভিন্ন গল্পের উপরে নির্ভর করে উনি হচ্ছে এই উপন্যাসটা লিখেছেন, যেটা খুবই ভালো একটা লেখা। এবং এই বইটা 1980 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পায়। ওকে, পুরো ভারতবর্ষে সর্বমোট 22টা ভাষা আছে যেখানে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়, অর্থাৎ এই 22টা ভাষায় সাহিত্য জিনিসটাকে নিয়ে চর্চা করা হয়, মানে প্র্যাকটিস করা হয়, বিভিন্ন লেখকরা লেখে, বিভিন্ন ম্যাগাজিন, বুকস, পাবলিকেশন হাউস এগুলো সব আছে। এবং বাংলা ভাষায় যে সবথেকে বেস্ট লেখক হয় সেই বছরের জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। ঠিক একই রকমভাবে তামিল ভাষায় দেওয়া হয়, আরও মালায়ালাম ভাষায় বা হিন্দিতে আছে। ওকে, সাহিত্য একাডেমি পুরস্কার যেটা হচ্ছে সেই রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ তার জন্য সবথেকে হাইয়েস্ট মানে সম্মান আর কি। তো এই বইটা সেই পুরস্কারটা পেয়েছে। ওকে, এবারে আমরা চলে আসি ইংলিশ বা ফিলোসফিক্যাল যে সমস্ত রাইটিংগুলো এবছরে পড়লাম। এবছরে পড়লাম হচ্ছে থমাস হোবসের লেখা লিভায়াথান। অসাধারণ বই, মানে খুবই ইম্পর্টেন্ট একটা পলিটিক্যাল ফিলোসফিক্যাল ওয়ার্ক, মানে পলিটিক্যাল ফিলোসফির উপরে একদম ফাউন্ডেশনাল ওয়ার্ক। ওকে, প্লেটো অ্যারিস্টোটলের পরপরই হচ্ছে থমাস হোবসের লিভায়াথান। এই বইতে উনি আলোচনা করেছেন স্টেট সম্পর্কে, সমাজ কিভাবে গঠন করা উচিত, বা মানে পলিটিক্যাল ফিলোসফি অ্যাকচুয়ালি কি হয় সেটার উপরে অনেক ডিটেলসে গিয়ে আলোচনা করেছেন। এই বইটা হচ্ছে অক্সফোর্ড পাবলিকেশন থেকে পাবলিশ করা হয়েছে। ওকে, এবং এই বইটা অলমোস্ট 1651 সালে এই বইটা প্রথম পাবলিশ হয়। এটা প্রায় অলমোস্ট 525 পৃষ্ঠার একটা বই, খুবই ডেন্স লেখা, খুবই ঘন লেখা। এখানে থমাস হোবস এটা আলোচনা করার চেষ্টা করেছেন যে প্রত্যেকটা মানুষই তার একটা সেলফিশ ইন্টারেস্ট আছে সমাজে, এবং যখন আমরা সবাই শুধুমাত্র নিজের ভালোটাই চাই আমাদের জেনেটিক্যালি বা একটা বায়োলজিক্যাল কন্ডিশন হিসেবে, তখন আমরা সবাই একসঙ্গে এসে সোসাইটি কিভাবে তৈরি করব, যেখানে ক্রাইম কম থাকবে বা যেখানে সমাজ অনেক বেশি স্টেবল থাকবে, সমাজের একটা অংশের সাথে অন্য অংশের মধ্যে সংঘর্ষ হবে না, ইত্যাদি ইত্যাদি। এবং সেই যে হিউম্যান ফোর্স, সেই যে সাইকোলজিক্যাল ফোর্সেস, পলিটিক্যাল ফোর্সেস, ঠিক আছে, বা হিউম্যান নেচার, সেগুলো সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এবং সেটা আলোচনা করতে গিয়ে উনি ফিলোসফি, পলিটিক্স থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, মানে সব কিছু, মানে আইডিওলজি থেকে শুরু করে, সাইকোলজি থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে উনি ডিটেলসে আলোচনা করেছেন। ওকে, তো এটা অত্যন্ত ডেন্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা সবথেকে বেস্ট পলিটিক্যাল ওয়ার্ক যদি কেউ এটাকে বলে তাহলেও হয়তো ভুল বলা হবে না, এটা এতটাই ইম্পর্টেন্ট বই। ওকে, এবারে চলে আসবো হচ্ছে এবছর একটা বই পড়লাম, আর একটা হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি লেখা হচ্ছে দ্য প্রিন্স। নাও
এটা একটা খুব ছোট লেখা, এটা হচ্ছে পলিটিক্যাল ফিলোসফির উপরেই লেখা, কিন্তু এটা কোনো ফিলোসফি বই বলা যায় না। অনেকে ইউটিউবে এই বইটাকে বা নিকোলো ম্যাকিয়াভেলিকে মানে হচ্ছে ম্যানুপুলেটার, বেস্ট ম্যানুপুলেটার ইন হিস্ট্রি, এই সমস্ত জিনিস বলে ইউটিউবে ভিডিওস বানাতে থাকে, কিন্তু এমনটা কিছুই নয়। এটা খুবই মানে লো কোয়ালিটির ফিলোসফি বলা যায়, অত্যন্ত বেশি প্র্যাকটিক্যাল রাইটিং বইটা। অর্থাৎ যদি কেউ রাজা হতে চায় বা প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে ঠিক কীরকম সিচুয়েশানে বা কীরকম সময় কোনো একটা দেশে রাজা হয়ে ওঠার জন্য ভালো। এবং এখানে লেখক শুধুমাত্র একটাই জিনিসের সাথে কনসার্ন, সেটা হচ্ছে কি করে আমি অনেক বেশি ক্ষমতা পাবো এবং কি করে অনেক দীর্ঘদিন সেই ক্ষমতাটাকে আমি আমার কাছে ধরে রাখবো, এই টপিকের উপরে লেখা এই বইটা। এবং ফর এক্সাম্পল যখন নিকোলো ম্যাকিয়াভেলি লিখছেন যে যখন কোনো দেশের সাথে তার প্রতিবেশী দেশের যুদ্ধ হচ্ছে, সেটা একটা খুব ভালো অপরচুনিটি বা সুযোগ, সেই সময় বিভিন্ন সিস্টেমেটিক স্টেপসের মাধ্যমে আমরা রাজার পজিশনটা পেতে পারি। ওকে, বা ফর এক্সাম্পল যখন সিভিল ওয়ার হচ্ছে তখন পেতে পারি, বা দেখা গেল কোনো একটা দেশের মানে ধর্মীয় সংগঠনগুলোর সাথে সেই দেশের যে রাজনৈতিক সংগঠন বা যারা নেতারা আছে তাদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে, তো সেটা খুব ভালো একটা সিচুয়েশন। ওকে, বা যদি অনেক গরিব মানুষ তারা যদি প্রোটেস্ট করতে শুরু করে এবং তারা যদি সরকারের বিরুদ্ধে চলে যায় এবং মানে অনেক বেশি মানুষ অনেক বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, তো সেটা খুব ভালো সুযোগ সেখানে রাজা হয়ে ওঠার জন্য, সেই রাজার পজিশনটা নেওয়ার জন্য। ওকে, ইত্যাদি ইত্যাদি উনি বিভিন্ন রকম টেকনিক্স এবং টুলসের কথা বলেছেন। নাও এই বইটা যতটা পপুলার অ্যাকচুয়ালি ততটা ভালো নয়, ঠিক আছে, ততটা বেশি ইন্টারেস্টিং নয়। এবং এই বইতে যে মাইন্ডসেটগুলো বা যে ধরনের পার্সপেক্টিভগুলোকে নিকোলো ম্যাকিয়াভেলি দেখানোর চেষ্টা করেছেন, গ্রিক ফিলোসফার প্লেটো এক্স্যাক্টলি ঠিক এই ধরনের আইডিয়া বা এই ধরনের চিন্তাভাবনার থেকে আমাদের সোসাইটিকে ওয়ার্নিং দিয়ে গেছে। প্লেটো ঠিক এটাই বলে গেছিল তার রিপাবলিকের মধ্যে, যে এই ধরনের মাইন্ডসেটের যে মানুষ তারা অ্যাকচুয়ালি সমাজে অ্যাকচুয়াল মানে প্রবলেম্যাটিক সিচুয়েশনটাকে তৈরি করবে আর কি ইন ফিউচারে। ওকে, এবং যে কারণে ডেমোক্রেসি ইজ নট গোয়িং টু ওয়ার্ক, সেই সমস্ত জিনিস উনি বলে যান। তো যদি কেউ প্লেটোর লেখা না দেখে থাকো, মানে প্লেটো সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিওস আছে অনেকগুলো, ঠিক আছে, গ্রিক ফিলোসফার প্লেটো এবং অ্যারিস্টটলের উপরে, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর এই বইটার উপরে আমি কোনো এখনো ভিডিও তৈরি করিনি, বাট হয়তো একটা ভিডিও নিয়ে আসবো। 1950 সালে নোবেল লরিয়েট, ওনার নাম হচ্ছে বার্টন রাসেল, উনি একজন ফিলোসফার এবং ম্যাথামেটিশিয়ান ছিলেন। তো তিনি তার একটা লেখার মধ্যে বলেছেন যে দ্য প্রিন্স, নিকোলো ম্যাকিয়াভেলির এই বইটা, এটা হচ্ছে কি হ্যান্ডবুক ফর স্ট্রিট গ্যাংস্টার, অর্থাৎ যারা রাস্তায় ঘুরে বেড়ায় কিন্তু নিজেকে বিরাট বড় গ্যাংস্টার মনে করে, তাদের হচ্ছে হ্যান্ডবুকের মতো কাজ করে এই বইটা, বাট এতে কোনো মানে ডিপ এসেন্স নেই। ওকে, আচ্ছা, এবারে চলে আসি হচ্ছে এই বছরে যে বইটা যে বইটা আমি আগের বছরে পড়েছি এবং বাকি অংশটা এবছরে পড়েছি, খুবই ডেন্স লেখা এবং দ্যার ইজ সো মাচ, এবং সেটা হচ্ছে এই যে প্লেটো বলছি, সিগমন্ড ফ্রয়েডের হচ্ছে দ্য এসেনশিয়াল অফ সাইকো অ্যানালিসিস। ওকে, এটা ভিনটেজ পাবলিকেশনের থেকে প্রকাশ করা হয়েছে, এবং এই বইটা হচ্ছে মানে অর্ধেকটার একটু কম বা অর্ধেকটার মতো আমি পড়েছিলাম আগের বছর, আর বাকি অর্ধেকটা এবছরে পড়েছি। এই বইটার টোটাল হচ্ছে 572 পৃষ্ঠার বই, মানে অলমোস্ট মানে 4টে বইয়ের সমান হয়ে যাবে, এতটাই ডেন্স আর এতটাই বড়। 572 পৃষ্ঠা মানে বেশ বড়, একটা অ্যাভারেজ বুক 300 পৃষ্ঠার আশেপাশে হয়। ওকে, আর এই বইটাতে যে ফর এক্সাম্পল যদি আমি দেখাই কিছু কিছু পৃষ্ঠা, যেমন এই পেজটা দেখুন, মানে প্রত্যেকটা লাইনে হচ্ছে নোটস, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আমাকে নোটস নিতে হয়েছে আর কি, প্রত্যেকটা অলমোস্ট সব পৃষ্ঠা, যে কোনো একটা পৃষ্ঠা খুললেই আর কি এই দেখুন সেখানে হচ্ছে নোটস উপরে নিচে, মানে এতটা ডেন্স লেখা আর কি। ওকে, তো এই বইটা কি টপিকের উপরে লেখা? সিগমন্ড ফ্রয়েডের টোটাল তিনি যা ফিলোসফি লিখে গেছেন, সাইকোঅ্যানালিটিক ফিলোসফি দিয়ে গেছেন, সেইগুলোকে একটা যখন তার জীবনের শেষের দিকে বা সাইকোঅ্যানালিটিক ফিলোসফি অনেক অ্যাডভান্স জায়গাতে পৌঁছে গেছেন, তখন ওনাকে বলা হয় যে একটা বই লিখতে যেটা ইন্ট্রোডাকশন দেবে ওনার টোটাল যে ফিলোসফিক ওয়ার্ক, সাইকোঅ্যানালিটিক ফিলোসফিক ওয়ার্ক, তার প্রতি একটা ইন্ট্রোডাকশনের মতো কাজ করবে। কিন্তু উনি এমন একটা বই লেখেন সেটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ উনি সমস্ত ফিলোসফিগুলো অলরেডি লিখে এসেছেন, সাইকোঅ্যানালিসিসগুলো, তারপরে এই বইটা লিখছেন, যার ফলে অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং সেই বইটা স্টুডেন্টরা পড়তে পারে না। তখন তার মেয়ে, যখন ফ্রয়েডের মৃত্যু হয়, ঠিক আছে, অ্যানা ফ্রয়েড, তিনি তার সমস্ত লেখাগুলো থেকে মানে বিভিন্ন জিনিস সিলেক্ট করে করে একটা বইতে কম্পাইল করেন, সেটাই হচ্ছে কি দ্য এসেনশিয়াল অফ সাইকোঅ্যানালিসিস, যেখানে তিনি তার সমস্ত যে রাইটিং তার ইম্পর্টেন্ট জিনিসগুলোকে পরপর সাজিয়ে এই বইটা তৈরি করেছে। ওকে, তো এটা খুবই ইন্টারেস্টিং বই ছিল,
খুবই ভালো, এবং এই বইটার উপরে বেশিরভাগ ফ্রয়েডের সমস্ত ভিডিওস আমাদের এই বইটা থেকে আমি তৈরি করেছি। ওকে, এই বইটা থেকে বানানো হয়েছে। এটা ছাড়া সিগমন্ড ফ্রয়েডের আরও একটা বই এবছরে পড়লাম, সেটা হচ্ছে ওনার যে 24 ভলিউম মানে 24টা ভলিউমের যে বই আছে, এখানে লিস্ট দেওয়া আছে 24টা ভলিউমের, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন, ভিনটেজ পাবলিকেশনের স্ট্যান্ডার্ড এডিশন। নাও ফ্রয়েড সারা জীবনে যা কিছু লিখেছেন সেটা এই 24টা ভলিউমের মধ্যে কমপ্লিট হয়ে আছে। তো তার এটা হচ্ছে ভলিউম 13 নম্বর ভলিউম, সেটাও আমি এবছর কমপ্লিট করলাম। এটার নাম হচ্ছে টোটেম অ্যান্ড ট্যাবু। ঠিক আছে, এটা খুবই মানে টু মাচ ইন্টেন্স রাইটিং। ঠিক আছে, এই বইটা খুবই অসাধারণ একটা লেখা। মানে মেটেরিয়ালিস্ট ফিলোসফি অ্যাকচুয়ালি ঠিক কীভাবে উনি তৈরি করেছেন, সাইকোলজি নিয়ে আলোচনা করছেন, তারপরে উনি মেটেরিয়ালিস্ট সাইকোঅ্যানালিটিক থিওরি কী করে দিয়েছেন, যেটা নর্মাল যে মেটেরিয়ালিজম তার থেকে আলাদা, যেখানে উনি ওনার সবথেকে ইম্পর্টেন্ট যে কনসেপ্ট, খুবই ডিফিকাল্ট যেটা বোঝা, প্রাইমাল ফাদার, প্রাইমাল রিপ্রেশন, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। প্রাইমাল রিপ্রেশন মানে হচ্ছে যে আমরা যখন ছোটোবেলা থেকে বড় হই, তখন আমাদের মনে অনেক সময় অনেক আবেগ বা ইনস্টিংক্ট আসে, সেটা আমরা মনে রিপ্রেসড করে দিই। তো একদম ছোটোবেলায় যখন আমরা থাকি, তখন আমরা প্রাথমিকভাবে বিভিন্ন জিনিস রিপ্রেসড করতে শিখি। এই যে প্রথম যে রিপ্রেশন আমরা করেছি ছোটোবেলাতে, যেমন হয়তো আমাদের বাথরুম পেয়েছে, বা হয়তো আমাদের কিন্তু বাথরুমে যেতে দেরি হচ্ছে, বা খিদে পেয়েছে কিন্তু মা খেতে দিচ্ছে না, তখন আমরা রিপ্রেসড করা শিখি আর কি, একদম চাইল্ডহুডে। ঠিক সেরকমই প্রাইমাল রিপ্রেশন, অর্থাৎ পুরো পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, তাহলে একদম প্রথম যে রিপ্রেশনটা ঘটেছিল কোনো না কোনো মানুষের মাইন্ডের মাথায়, সেটা কিভাবে ঘটেছিল, সেটা সম্পর্কে নিয়ে আলোচনা করেছেন। এবং প্রাইমাল রিপ্রেশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রাইমাল ফাদার। তো এই বইটার উপরে কোনো ভিডিও আমি এখনও তৈরি করিনি, এই বইয়ের যে কন্টেন্ট তার উপরে, বাট ফিউচারে আমাদের চ্যানেলে আসবে, এই বইটার উপরে আমাদের কিছু ভিডিওস আসবে। নাও আমি জানি না যে এই ভিডিওটা বানালে লোকজন কীভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে বা সবাই বুঝতে পারবে কিনা। এমনিতেও মানে এই বইয়ের ভিডিওগুলোই তাই এত ডিফিকাল্ট, মানে কমপ্লেক্স হয়ে গেছে। আর প্রাইমাল ফাদার হচ্ছে ফ্রয়েডের সব থেকে কমপ্লেক্স কনসেপ্টগুলোর মধ্যে একটা। ওকে, তো এই বইটা খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই সুন্দর ছিল। এবং টোটেম অ্যান্ড ট্যাবু কেন নাম বইটার, আমাদের জীবনে অনেক রকমের ট্যাবুস থাকে, যে ফর এক্সাম্পল বিয়ের আগে ছেলে মেয়েকে দেখতে পারবে না, বা মেয়ে ছেলেকে দেখতে পারবে না, বা এই জিনিসটাতে হাত দেওয়া যাবে না ছোটোবেলায় তুমি, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক রকমের ট্যাবুস থাকে। তো প্রাচীনকালে বিভিন্ন সমাজেও এরকম অনেক ট্যাবুস থাকতো। আর টোটেম মানে হচ্ছে কি, টোটেম হচ্ছে এক ধরনের একটা কালচার, মানে এটা হচ্ছে এক ধরনের কালচার বা একটা সিস্টেম অফ থট। অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গাতে একটা মানে ট্রাইব, তারা এখনো বেঁচে আছেন, যারা প্রাচীনকালে যারা হচ্ছে যেমন বিভিন্ন রকমের মানে আদিবাসী থাকতো আর কি। ঠিক আছে, মানে বিভিন্ন রকমের কাল্ট থাকতো, তো তাদের মতো করে তারা এখনো বেঁচে থাকে। তারা হচ্ছে একদম সেই জঙ্গলি মানুষ যেমন হয় তাদের মতো, তাদেরকে বলা হয় টোটেম। কিন্তু টোটেম হচ্ছে সব থেকে প্রাচীন যে সমস্ত কালচার তাদের মধ্যে একটা। এটা হচ্ছে ধর্ম বা রিলিজিয়াস যখন এসছে তারও আগে। এবং টোটেমরা বিশ্বাস করে যে তারা কোনো প্রাণীর ডিসেন্ডেন্স, অর্থাৎ ধরা যাক একটা গ্রুপ আছে, তারা মনে করে তারা হচ্ছে তাদের পূর্বপুরুষ ক্যাঙ্গারু ছিল, এবং ক্যাঙ্গারুর ছেলে তার ছেলে এরকম হতে হতে মানে তার জন্মান্তরে মানুষ এসছে। আবার অন্য একটা টোটেম তারা বিশ্বাস করে তারা হচ্ছে কি কোনো একটা বাঘ বা সিংহর থেকে তারা এসছে। তো তারা কি এক একটা টোটেম, মানে হচ্ছে ক্যাঙ্গারু টোটেম হয়ে গেল, বা হচ্ছে তোমার লায়ন টোটেম হয়ে গেল, এটা হচ্ছে টোটেম কালচার। এরকম অনেকগুলো টোটেম একসঙ্গে তারা সেখানে থাকে, এবং তাদের সাইকোলজির উপরে রিসার্চ করে সিগমন্ড ফ্রয়েড এখানে দেখানোর চেষ্টা করেছে যে সবথেকে প্রাচীনকালের যে কালচারটা ছিল টোটেম কালচার, সেটা বর্তমানে এখনও কিছু কিছু জায়গায় অস্ট্রেলিয়াতে বেঁচে আছে। মানে বর্তমানে মানে এখন আছে কি আমি জানি না, বাট উনি যে সময় বইটা লিখছেন সেই সময় ছিল আর কি, 1930-40-13-14 সাল আর কি, সেই সময়। ওকে, তো সেটাকে উনি ট্রেস ব্যাক করার মাধ্যমে, এবং চার্লস ডারউইনের হচ্ছে এভলিউশনারি থিওরি, তারপর ফর এক্সাম্পল তারপর ফ্রাজার বলে একজন ফিলোসফার এবং হচ্ছে আর্কিওলজিস্ট, তার লেখা দ্য গোল্ডেন বাগ বলে একটা বই আছে, খুবই বড় একটা বই। তো সেগুলো, সেই রিসার্চগুলোকে দেখিয়ে উনি প্রাচীনকালের আদিম মানুষের সাইকোলজিক্যাল স্টেটটা কি সেটাকে ক্যাপচার করার চেষ্টা করেন, এবং সেখান থেকে কিভাবে সেই সাইকোলজিটা ডেভেলপ হয়ে আজকের সোসাইটি তৈরি হয়েছে। এবং আজকের সোসাইটিতে কেন আমরা নিউরোটিক পেশেন্ট দেখি, বিভিন্ন মানসিক রোগ বা বিভিন্ন রকমের হিস্টোরিক বিহেভিয়ার বা হচ্ছে কালচারাল ওয়ার, এগুলো কেন আমরা দেখি, সেগুলোকে উনি ডিসকাস করার চেষ্টা করেছেন। খুবই প্রোফাউন্ড একটা রাইটিং। ওকে, আচ্ছা, এছাড়া এবছরে আরেকটা বই পড়লাম, সেটা হচ্ছে ফ্রেডরিক নিটজের লেখা দ্য বার্থ অফ ট্র্যাজেডি। অসাধারণ বই, মারাত্মক ভালো বই। ঠিক আছে, খুবই ডেন্স বই, মানে এই বইটা খুব বেশি বড় নয়, ফর এক্সাম্পল 115 বা 20 পৃষ্ঠার মতো বই। ঠিক আছে, 120 পেজের মতো বই, কিন্তু এই বইটা মানে 3টে বইয়ের সমান হয়ে যাবে, মানে এত ডেন্স লেখা আর কি।
ঠিক আছে, এই বইটা হচ্ছে সেম, মানে প্রত্যেকটা পেজে আর কি মানে ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। এরকম নয় যে 2-3 পৃষ্ঠা অন্তর একটা তুমি ইনসাইট পাচ্ছ, প্রত্যেকটা লাইনে লাইনে ইনসাইট আছে। যে কোনো একটা পেজ খুললেই সেখানে হচ্ছে নোটস ভর্তি আর কি। ওকে, সেখানে নোটস ভর্তি। নাও তো ফ্রেডরিক নিটশে অসাধারণ একজন জার্মান লেখক, বলার কোনো দরকারই নেই। এবং এই বইটার উপরেও আমাদের চ্যানেলে ভিডিওস তৈরি করা হচ্ছে, কেন নিটশে সক্রেটসকে পছন্দ করতো না, কেন তাকে ইভেল বলেছিল, কেন নিটশেকে অ্যান্টি ফিলোসফার বলা হয়, নিটশের ফিলোসফিক মডেলটা কি, সেটা এই বইটা থেকে শুরু হয়। মাত্র 24 বছর বয়সে এই বইটা নিটশে লেখে, যেটা 24 কি মানে 24 বছর বয়সে পড়া অনেক ডিফিকাল্ট আর কি। ওকে, সো এটাতে উনি বার্থ অফ ট্র্যাজেডি, ট্র্যাজেডি মানে হচ্ছে দুঃখের একটা গল্প বা একটা এপিক পোয়েম টাইপের, যেমন সফোক্লিসের লেখা ওডিপাস দ্য কিং, ওকে, বা হচ্ছে আরও অ্যাসিলিচাসের লেখা, ওকে, সেই সমস্ত যে ট্র্যাজেডি, গ্রিক ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি যে কালচারটা সেটা চলে যায়, সেটা নষ্ট হয়ে যায়, এবং একটা ফিলোসফির কালচার চলে আসে যখন সক্রেটস আসে। যেমন যখন সায়েন্স আসে তখন খ্রিশ্চানিটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, মানে খ্রিশ্চান ধর্ম থেকে ধীরে ধীরে সবাই এথিস্ট হতে শুরু করে দেয়। তারা ধর্মের প্রতি যে মানে প্র্যাকটিস ছিল, বিশ্বাস ছিল, সেগুলো অনেক কমতে শুরু করে দেয়। সায়েন্স আসার পর মানে খ্রিশ্চানিটি জিনিসটা, যে ধর্মটা, যেটা পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মানে অনেক সংখ্যক মানুষ আর কি যে ধর্ম মেনে চলে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সেই ধর্মটার প্রতি মানুষের বা কালচারাল যে মানে ক্যাথারসিসগুলো, যে মানে ইনভেস্টমেন্টগুলো, সেগুলো অনেক কম হয়ে যায় আর কি। ওকে, মানুষ সেটাকে বিশ্বাস করতে শুরু করে না। ঠিক একই রকম অ্যানসিয়েন্ট গ্রিকেও হয়েছিল। যখন সক্রেটিস আসে, তিনি নতুন ফিলোসফি দেন, তখন হচ্ছে তার পুরানো যে সমস্ত ট্র্যাজেডিগুলো ছিল, ট্র্যাজিক যে কালচারটা ছিল, এপিক পোয়েম লেখা ইত্যাদি ইত্যাদি, সেই কালচারটা নষ্ট হয়ে যায়। তো সেই বার্থ অফ ট্র্যাজেডি, সেই ট্র্যাজিক কালচারের জন্ম কিভাবে হয়েছিল এবং কেন, সেটা ফিলোসফির থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ধ্বংস করে দিয়েছি, অর্থাৎ সক্রেটস অ্যান্ড প্লেটো অ্যান্ড অ্যারিস্টোটল তারা আসার পর যে নতুন কালচারটা এসেছিল গ্রিকে, সেটা সিভিলাইজেশনে একটা নতুন ডিরেকশন দেয়। সেই ডিরেকশনটা হচ্ছে ভুল ডিরেকশন অ্যাকর্ডিং টু ফ্রেডরিক নিটশে। এবং তার আগে যে অবস্থাটা ছিল, যে ট্র্যাজেডি সম্পর্কে যে চর্চা করা হতো, সেটা হচ্ছে সঠিক। কেন কেন তিনি এটা বলছেন? তিনি যে মানে মেন স্ট্রিম যে ফিলোসফি, তার বিরুদ্ধে উনি কথা বলছেন। মেন স্ট্রিম ফিলোসফি উল্টো বিষয় নিয়ে উনি কথা বলছেন, অনেক বেশি এম্পেরিক্যাল ফিলোসফার নিটশে এখানে। ওকে, তো এটা খুবই ইন্টারেস্টিং বই ছিল। আচ্ছা, এবছর সব থেকে বড় যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা ডেভিড কপারফিল্ড। এই বইটা হচ্ছে আমাদের কত পৃষ্ঠা, এটা প্রচুর বড় বই, এটা 930 পেজের মতো বই, 930 পেজেস বই। সেটা ছাড়াও শুরুর দিকে অনেক আরও কিছু লেখা আছে, কিছু ইন্ট্রোডাকশান দেওয়া আছে, তো মানে অলমোস্ট 1000 পৃষ্ঠার আর কি বই। অসাধারণ বই, খুবই ভালো বই। ওকে, আর চার্লস ডিকেন্সের ম্যাগনাম ওপাস বলা হয়ে থাকে এই বইটাকে। ওকে, এবং রাশিয়ান নভেলিস্ট লিও টলস্টয় তিনি বলেছেন যে দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ দ্য গ্রেটেস্ট অফ অল নভেলিস্ট, এই বইটাকে, অর্থাৎ যার মানে হচ্ছে সমস্ত যারা উপন্যাস লেখক তাদের মধ্যে সব থেকে যে গ্রেটেস্ট, তার যতগুলো লেখা আছে তার মধ্যে সব থেকে গ্রেটেস্ট যে লেখাটা, সেটা হচ্ছে এই বইটা। ওকে, ডেভিড কপারফিল্ড। এটা এক ধরনের বুলড্যান্স রোম্যান রাইটিং, অর্থাৎ একজন চাইল্ড ছোটোবেলা থেকে কিভাবে সে বড় হচ্ছে, সে কিভাবে মানে টিনেজ ইয়ার্সে আসছে, তারপর অ্যাডাল্ট হচ্ছে, তারপর ম্যাচিওর এজে যাচ্ছে, এবং ধীরে ধীরে সে একজন ম্যাচিওর পার্সন হয়ে উঠছে। তার লাইফে বিভিন্ন ডিফিকাল্টিস, ডিফারেন্ট যে স্টেজেস, সেগুলোকে দেখানো হচ্ছে একটা উপন্যাসের মাধ্যমে। ওকে, তো অসাধারণ লেখা, প্রচুর ডিটেলস আছে বইটার মধ্যে, অনেক ফিলোসফিক অ্যাসপেক্ট আছে, অনেকগুলো ক্যারেক্টার্স আছে, সব কিছু মনে রাখা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে, এবং প্রচুর ডিটেলস আছে বইটার মধ্যে। ঠিক আছে, বইটা খুবই সুন্দর বই। এবং যদিও চার্লস ডিকেন্সের আমার সব থেকে প্রিয় লেখা সেটা হচ্ছে গ্রেট এক্সপেকটেশন, ডেভিড কপারফিল্ড আমার সেকেন্ড পজিশনে সব থেকে প্রিয় লেখা। চার্লস ডিকেন্সের এখনও যে কটা লেখা পড়েছি তার মধ্যে। ওকে, এবং নেক্সট ইয়ারেও আরও কিছু চার্লস ডিকেন্সের লেখা পড়ার ইচ্ছা আছে। তো এটা ছিল একটা সব থেকে বড় বই এবছরে। নাও এবারে চলে আসি। আচ্ছা, এবছর ইম্যানুয়েল কান্তের লজিক পড়লাম, তো যেটা খুবই ইন্টারেস্টিং, মানে অসাধারণ বই। ইম্যানুয়েল কান্ত তার একটা লেকচার নোটসের মধ্যে, মানে লেকচার দেওয়ার জন্য এই বইটা লেখে আর কি, এটা নোটস আকারে লেখে। ওকে, পরবর্তীকালে এটা বই আকারে পাবলিশ করা হয়। বইটার নামই হচ্ছে লজিক। লজিক কত রকমের হয় এবং ইত্যাদি ইত্যাদি, সেগুলো সম্পর্কে উনি এখানে আলোচনা করেছেন। এই টপিকটার উপরে আমাদের চ্যানেলে 2 বা 3টে ভিডিওস এসছে, কিন্তু এর মেন যে বিষয়টা এখনও সেই ভিডিওটা আমি আপলোড করিনি। তো যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, ডিসক্রিপশনে তার আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে আপনি দেখতে পারবেন লজিক সম্পর্কে। এবং এর সম্পর্কে আরও 1 বা 2 বা 3টে ভিডিও এখনও আসবে আর কি এই টপিকটার উপরে, এই বইটার উপরে, যেটা খুবই ইন্টারেস্টিং হবে। ওকে, নাও
এই বইটা হচ্ছে একদম খুবই ডেন্স লেখা, খুবই ডিফিকাল্ট লেখা। মানে অফকোর্স ইমানুয়েল কান্ত হচ্ছে পৃথিবীর ইতিহাসের সব থেকে শ্রেষ্ঠ ফিলোসফারদের মধ্যে একজন, মানে মানে অল টাইম মানে গ্রেটেস্ট ফিলোসফারদের মধ্যে একজন। না, ডেভিড কপারফিল্ড হচ্ছে ডিফিকাল্ট ছিল এই কারণে, কারণ বইটা অনেক দীর্ঘ, তো অ্যাটেনশন ধরে রাখা, পেশেন্স রাখা এবং কন্টিনিউয়াসলি পড়া সেটা অনেক ডিফিকাল্ট। কিন্তু ইমানুয়েল কান্ত বা ফ্রয়েডের যে লেখা সেগুলো ডিফিকাল্ট হচ্ছে, যেমন কান্তের লেখার কথা যদি বলি, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা এমনই যে সেটা অনেক ডিফিকাল্ট বোঝা, এত বেশি টার্মিনোলজিস, এত বেশি টেকনিক্যাল বিষয় থাকে এখানে, যে মানে আগে থেকে তোমাকে অনেক কিছু জেনে বুঝে তবে বইটা পড়তে আসতে হবে এরকম। কিন্তু ডেভিড কপারফিল্ডের ক্ষেত্রে সেরকম নয়, মানে স্টোরিজ বা উপন্যাসের ক্ষেত্রে সেটা সাধারণত হয় না বেশিরভাগ সিচুয়েশনে। ওকে, তো ইমানুয়েল কান্তের যেমন ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি, সায়েন্স অফ মেটাফিজিক্স ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বইয়ের মধ্যে আছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট বুক। আজকের যে পুরো আমরা সায়েন্স মানে স্টাডি করি, সেই পুরো সায়েন্সটাই অলমোস্ট ইমানুয়েল কান্তের যে ফিলোসফি তার উপরে বেস্ট। এবং কান্তের ফিলোসফির সব থেকে সেন্টারে এক্সিস্ট করে হচ্ছে তার বই মানে লজিকটা। সবাই মনে করে ক্রিটিক অফ মানে যে তিনটে ক্রিটিক অফ রিজন, পিওর রিজন, সেগুলো সব থেকে ইন্টারেস্টিং বই, সব থেকে ইম্পর্টেন্ট। বাট অ্যাকচুয়ালি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি লজিক, কারণ লজিকের সাথে তার সমস্ত লেখাগুলো যুক্ত হয়ে আছে, এটা সেন্টারে এক্সিস্ট করে ওনার লজিক বইটা। ওকে, তো খুবই ইন্টারেস্টিং বই ছিল এটা। আচ্ছা, আরেকটা বই এবছর ইমানুয়েল কান্তে, এটা এখন আমার কমপ্লিট হয়নি, বাট এখনও আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখনও 10-12 দিন বাকি আছে ডিসেম্বর মাসে, তো খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে। এই বইটার নাম হচ্ছে প্রোলোগোমেনা টু এনি ফিউচার মেটাফিজিক্স। এটা হচ্ছে ইমানুয়েল কান্তের মানে মেটাফিজিক্সকে একটা সায়েন্স আকারে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি, সেটা কি সম্ভব আদৌ, এই টপিকটার উপরে উনি এই বইটা লিখেছেন। ওকে, তো এটা খুবই ইন্টারেস্টিং বই, খুবই ডেন্স লেখা, ছোট লেখা, মানে কত 120-22 পৃষ্ঠার বই, কিন্তু খুবই মানে ডেন্স লেখা আর কি, জাস্ট লাইক লজিক। ওকে, আচ্ছা এবারে, আচ্ছা এবছরে আরও কিছু বই আমি বাংলা বই পড়েছি, যেমন ফর এক্সাম্পল জীবনানন্দ দাশের প্রবন্ধ সমগ্র, এটা খুবই ভালো বই। নাও আমি পুরো বইটা কমপ্লিট করিনি, জাস্ট ওনার প্রবন্ধ সমগ্রটা আমি কিনেছিলাম, কারণ জীবনানন্দ দাশ আমার সব থেকে প্রিয় লেখকদের মধ্যে একজন। তো ওনার মানে সূচিপত্র থেকে যে যে চ্যাপ্টারগুলো আমার ইন্টারেস্টিং মনে হচ্ছে সেই চ্যাপ্টারগুলোতে গিয়ে আমি পড়ছি। যেমন এখানে উনি ফর এক্সাম্পল কবিতা কি, কবিতার আত্মা বা কবিতার কঙ্কাল কি, সেটা সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তারপর থমাস মান, জার্মান নভেলিস্ট, ওনার লেখা বই ডক্টর ফস্টাস বলে একটা বই আছে, খুবই ইন্টারেস্টিং বই। তো ওনার থমাস মান সম্পর্কে ওনার কি পয়েন্ট অফ ভিউ সেটা উনি লিখেছেন। অর্থাৎ জীবনানন্দ দাশ সেই সময় বসে থমাস মানের বুডেনব্রুকস, ম্যাজিক মাউন্টেন, ডক্টর ফস্টাস এই বইগুলো পড়েছিল আর কি, যেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ওকে, এবং ওনার কবিতাগুলো পড়ার পর এটা বোঝা যায় না যে অ্যাকচুয়ালি উনি কবিতার বাইরে আর কিছু ভাবতে পারেন, ঠিক আছে, কারণ ওনার কবিতাগুলো এতই বেশি ইন্টেন্স হয় আর কি, এতই বেশি মানে মেটাফোরিক্যাল একটা মানে একটা মিথোলজিক্যাল টোন মেনটেন করে, ওনার একটা সুররিয়েল টোনালিটি মেনটেন করে ওনার কবিতাগুলো। কিন্তু এই বইটা পড়লে ওনার কবিতা ছাড়া অন্য যে অংশটা ওনার মনের, সেটা সম্পর্কে কিছুটা হলেও জানা যায় অ্যাকচুয়ালি। ওকে, তো এটা আমি পুরোটা কমপ্লিট করিনি, জাস্ট আমি অল্প অল্প করে পড়ছি, যখন আমার একটু ভালো লাগে, পড়ার ইচ্ছা হয়, বা অন্য কোনো বই পড়তে ভালো লাগছে না, তখন এই বইটাতে আমি যাই এবং এটা অল্প অল্প করে পড়ার চেষ্টা করি। আচ্ছা, এটা ছাড়া আর একটা ঘুমের দরজা ঠেলে, চিন্ময় গুহের লেখা, এই বইটা আমি অল্প কিছু চ্যাপ্টার পড়েছি। যারা বাংলাতে কোনো বই পড়তে চাও অথচ বিশ্বমানের একটা হাই কোয়ালিটির লেখা পড়তে চাও, ঠিক আছে, তারা এই বইটা পড়তে পারো। ওকে, এই বইটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে 2019 সালে, তো খুবই ভালো বই। আমি অল্প কিছু চ্যাপ্টার পড়েছি, আমার খুব ভালো লেগেছে, মানে বাংলায় এত ভালো লেখা আছে আমি জানতামই না, ঠিক আছে, মানে অসাধারণ লেখা। এবং এই বইটার টপিকটা, প্রত্যেকটা চ্যাপ্টার খুব ছোট ছোট চ্যাপ্টার, ঠিক আছে, 4 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, এবং এক একটা চ্যাপ্টারে উনি এক একজন লেখককে নিয়ে তাদের বিভিন্ন বুকস নিয়ে আলোচনা করেছেন। কোথাও উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলছেন, তো কোথাও উনি ফ্রেডরিক নিটজেকে নিয়ে কথা বলছেন, কোথাও উনি অন্য কোনো লেখককে নিয়ে কথা বলছেন, অ্যান্ড সো অন। ওকে, তো একটা খুবই একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং, একটা অ্যাডভেঞ্চারের মতো ফিল হবে। প্রত্যেকটা চ্যাপ্টার একটা নতুন নতুন লেখক, নতুন নতুন বই সম্পর্কে উনি যে পড়াশুনো করেছেন তার এক্সপেরিয়েন্স নিয়ে উনি এখানে আলোচনা করছেন। এরপরে আরও একটা বাংলা বই পড়েছি এবছরে, যেটা আমি কমপ্লিট করিনি মানে অবভিয়াসলি, ওকে, অফকোর্স, সেটা হচ্ছে নিহার রঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস আদি পর্ব। এটা খুবই ডেন্স লেখা এবং খুবই লেন্দি, একদম মানে বেস্ট রিসার্চ মানে বলা যেতে পারে বাংলার ইতিহাস সম্পর্কে যদি কেউ পড়তে চায়, মানে প্রাচীন মানে একদম আদিম যে ইতিহাসটা সেটা সম্পর্কে, তাহলে এটা হচ্ছে মানে একদম ম্যাগনাম ওপাস, মানে এটার মানে সাবস্টিটিউট আর কোনো বই হয় না। ওকে, তো খুবই বড় বই এই বইটা, প্রায় অলমোস্ট যদি আমি দেখি
750 পেজের মতো আর কি, ঠিক আছে বলা যেতে পারে 750 পেজের কাছাকাছি বইটা। এবং বইয়ের প্রিন্টটা খুবই ছোট অ্যাকচুয়ালি, ওকে, প্রিন্টিংটা খুবই ছোট, এতটাই ছোট যে মানে এই বইটা অ্যাকচুয়ালি মানে 1000 পেজেরও বেশি হবে আর কি, যদি আমরা জেনারেল যেভাবে প্রিন্ট করা হয় সেটা ধরি আর কি। ওকে, এই বইটা লেখার জন্য উনি প্রচুর সময় দিয়েছেন ওনার জীবনের। এবং এই বইয়ের যে লাস্ট চ্যাপ্টারটা সেটা হচ্ছে খুবই আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, যেখানে উনি ইতিহাসের যে দর্শন সেটা সম্পর্কে আলোচনা করেছেন। ওকে, এবং প্রত্যন্ত ডিটেলসের সাথে বইটা লেখা হয়েছে। তো যারা বাঙালির ইতিহাস সম্পর্কে জানতে চায়, বিশেষ করে প্রাচীন যুগের ইতিহাস, তারা হচ্ছে এই বইটা পড়তে পারে। ওকে, বাট যদিও বইটা মানে খুবই ধৈর্যের বিষয়, মানে এত বড় বই কমপ্লিট করা। ওকে, যদিও আমার ইচ্ছা আছে যে কমপ্লিট না করলেও মেন যে চ্যাপ্টার্সগুলো আছে সেগুলো সিলেক্টিভলি অ্যাকচুয়ালি এটা পড়া। নাও এবারে হচ্ছে চলে আসবো যে নেক্সট 2026-এ আমি কী কী বই পড়বো সেই বিষয়। ওকে, নাও সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে, আচ্ছা এছাড়া এবছরে আরও দুটো বই পড়েছি যে দুটো আমি কমপ্লিট করিনি। একটা হচ্ছে মার্টিন হাইডেগারের লেখা হোয়াট ইজ কল্ড থিঙ্কিং। ওকে, এটা একটু সহজ লেখা হাইডেগারের, অনেকটা ইজি রাইটিং। মানে হাইডেগারের কোনো লেখাই আমি এখনো পর্যন্ত পড়িনি, বাট হাইডেগার সম্পর্কে পড়ার ইচ্ছা আছে, তো সেই জন্য মানে ওনার যে সহজ লেখাটা সেটা দিয়ে শুরু করেছি। তো এটা আমি আস্তে আস্তে পড়ছি, কবে কমপ্লিট করবো জানি না, আশা করি 2026-এ অল্প কিছু পড়বো। মানে এটা আমি কোনো অ্যাম্বিশন দিয়ে পড়ছি এমনটা নয়। ওকে, মানে এটা খুব সহজ লেখা এবং সেকেন্ডারি কাইন্ড অফ রাইটিং, বাট ভালো লেখা, মানে বইটার টপিক বা আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো। ওকে, সিগমন্ড ফ্রয়েডে আরও একটা যে ভলিউম 3 সাইকোঅ্যানালিটিক পাবলিকেশন ওনার একদম প্রথম দিকের যে লেখা। ওকে, এটা এই বইটাও আমি পড়েছি, বাট এটা কমপ্লিট করিনি, এটা খুব শীঘ্রই আর কি, মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো এটা আমি কমপ্লিট করব। ওকে, বেশ অনেকটাই পড়েছি আর কি, প্রায় অলমোস্ট 70-80 পেজ মতো আর কি পড়া হয়েছে। বাট বইটা হচ্ছে কত পেজের, বইটা অলমোস্ট 320 পেজের বই আর কি। ওকে, তো দেখা যাক এবারে হচ্ছে আসি যে নেক্সট ইয়ারে। আচ্ছা, আরও দুটো বই এবছরে পড়েছি, অল্প অল্প, আরও দুটো না সরি, আরও 3টে বই অল্প অল্প পড়েছি। অ্যালেন বডল লেখা হচ্ছে বিইং অ্যান ইভেন্ট। মানে সব থেকে ডিফিকাল্ট বই যদি এই বছরে আমি কোনো বইতে হাত দিয়ে থাকি তাহলে সেটা হচ্ছে অ্যালেন বডোর বিইং অ্যান ইভেন্ট। মারাত্মক পরিমাণে ডিফিকাল্ট, এবং অ্যাকচুয়ালি বইটা আমি বেশি দূর পড়তেই পারিনি, মানে এতটা ডিফিকাল্ট হবে আমি আশাও করিনি বইটা। এখন যখন কোনো বই পড়ি তখন আমার অতটা বেশি ডিফিকাল্টিস মনে হয় না, কারণ মোটামুটি কম বেশি যা পড়া হয়েছে, যা এক্সপিরিয়েন্স হয়েছে তাতে। হ্যাঁ, এবং ডিফিকাল্ট বেশি ফিল হওয়ার পেছনে আরও একটা কারণ আছে, এটা হচ্ছে অ্যালেন বডোর সব থেকে ইম্পর্টেন্ট রাইটিংগুলোর মধ্যে একটা, খুবই সিরিয়াস একটা রাইটিং। এবং উনি একজন কন্টেম্পোরারি লেখক, মানে আজকের দিনে উনি একজন ফিলোসফার, বেঁচে আছেন, ওনার বয়স 86 বা 87 বছর বয়স হয়ে গেছে অলমোস্ট ওনার। ওকে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে, ফ্রান্সের একজন ফিলোসফার। এবার ওনার এই বইটা খুবই ডিফিকাল্ট লেখা, কিন্তু এই বইটা পড়ার আগে অ্যাকচুয়ালি ওনার আরও কিছু বই আছে যেগুলো ইন্ট্রোডাকশান হিসেবে কাজ করবে, সেই বইগুলো আগে পড়ার পর আমার এই বইটাতে হাত দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এই বইটা প্রথমেই কিনেছি এবং এই বইটা আমি প্রথমে পড়তে শুরুও করেছি এবং পড়েওছি। এমনটা নয় যে কিছুই বুঝতে পারিনি, কিন্তু মানে উনি মানে খুবই স্লো রিডিং হচ্ছে, মানে খুবই আস্তে আস্তে পড়তে হচ্ছে, এত আস্তে আস্তে পড়তে হচ্ছে যে মানে অত্যন্তই বেশি স্লো রিডিং আর কি, অন্যান্য বইয়ের তুলনায় আর কি। ইনফ্যাক্ট ইমানুয়েল কান্তের লেখা বা ফ্রয়েডের লেখা পড়তেও এতটা বেশি ডিফিকাল্টিস ফিল হয়নি। এবং আরও একটা কারণ এই বইটা পড়তে আমার অনেক ডিফিকাল্ট ফিল হচ্ছে, বিকজ এই বইটাতে উনি অল্টারনেটিভ হিস্ট্রি অফ ফিলোসফিকে দেখানোর চেষ্টা করেছেন। ওকে, উনি দেখানোর চেষ্টা করেছেন এই বইতে যে ম্যাথামেটিক্যাল হিস্ট্রি অফ ফিলোসফি। তো এই বইয়ের মধ্যে সেট থিওরি বা ম্যাথামেটিক্সের অনেক জিনিসপত্র ইনক্লুড করা আছে। ওকে, এবং ম্যাথামেটিক্যাল যে ফিলোসফি সেটা সম্পর্কে মানে আমি এর আগে কোনো তেমন ব্যাকগ্রাউন্ড যে নলেজ যেটা দরকার সেটা আমি স্টাডি করিনি এখনও পর্যন্ত। ওকে, তো সেই জন্য দেখা যাক, নেক্সট ইয়ার অবশ্যই এই বইটা আমি কমপ্লিট করব। এবং ওনার যে আরও যে মানে ইন্ট্রোডাক্টরি লেকচার যেটা আছে, ওনার একটা লেকচার সিরিজের উপর একটা বই আছে ওনার, তো সেটা প্রথমে পড়বো এবং তার সঙ্গে সঙ্গে এই বইটা পড়বো। নেক্সট ইয়ার এটা অবশ্যই কমপ্লিট করবো, কারণ এই বইটা মানে আমি ড্যাম শিওর যে এই বইটা পড়ার পর কিছু একটা মাইন্ড ব্লোয়িং টাইপের জিনিস আমি জানতে পারবো। ওকে, সো মানে একদম বেস্ট বই আর কি এটা, ঠিক আছে। মানে অল্প যেটুকু পড়েছি আমি প্রথম কিছু চ্যাপ্টার, তাতে মানে যা আন্ডারস্ট্যান্ডিং এসছে সেটা মানে অসাধারণ জাস্ট আর কি। মানে এটা অফকোর্স এটা কন্টেম্পোরারি ফিলোসফি, সমস্ত ফিলোসফি ডেভেলপ হতে হতে এখন যে অবস্থাতে আছে সেটা অনেক বেশি কমপ্লেক্স, বেশি জটিল অ্যান্ড সো অন। আচ্ছা, এবারে আসে এই দুটো বইয়ের কথা। উইলিয়াম জেমসের লেখা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজি। এই দুটো বই অনেক বছর আগে কিনেছিলাম, বাট অল্প অল্প করে পড়ছি। আমি এই দুটো বই কমপ্লিট করবো না, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো বেছে বেছে পড়ছি আমি। টোটাল কতগুলো চ্যাপ্টার আছে, ভলিউম 2-তে যদি আমরা দেখি
লাস্ট পর্যন্ত 28টা চ্যাপ্টার, টোটাল দুটো বই মিলে হচ্ছে 28টা চ্যাপ্টার। প্রিন্সিপাল অফ সাইকোলজি, সাইকোলজিক্যাল সমস্ত বিষয় সম্পর্কে উনি এই বইতে আলোচনা করেছেন, এবং মানে প্রচুর ডিটেলস আছে বইটার মধ্যে। এবং এই বইটা থেকে আমাদের যে কোর্সটা আমরা লঞ্চ করছি, ফর এক্সাম্পল পারপাসফুল লিভিং, সেই কোর্সের যে লাস্ট পোর্শনটা, সেখানে কিছু চ্যাপ্টার থাকবে আমাদের, যেটা এই বই থেকে আমি নিচ্ছি। ওকে, এবং যে চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি, সেই চ্যাপ্টারগুলো আমি এই বই থেকে এই কোর্সের সিলেবাসের মধ্যে ইনক্লুড করেছি। লাস্ট পোর্শনের টোটাল যে 5টা জিনিস আমরা জানবো, তার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স। পারপাসফুল লিভিং কোর্স সম্পর্কে যদি তোমাদের মধ্যে কেউ না জেনে থাকো, তাহলে এটা একটা কোর্স যেটা আমরা লঞ্চ করছি, এবং এই কোর্সে আমরা শিখব কিভাবে আমরা আমাদের জীবনের পারপাসটাকে খুঁজে পেতে পারি, এবং সেই পারপাস অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে জীবনটাকে কাটাতে পারি। সেই পারপাসটাকে আমরা অ্যাম্বিশন দিতে পারি, এবং সেটাকে কী করে এক্সিকিউট করতে পারি, আমাদের লাইফের যে অ্যাম্বিশন আছে, ড্রিমস আছে, সেগুলোকে আমরা কীভাবে অ্যাচিভ করতে পারি, অ্যান্ড সো অন। এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। তো কনফিউশন, অনেক সময় আমরা কনফিউজড হয়ে থাকি, কোনটা করবো না বুঝতে পারি না, অনেক সময় দিশেহারা হয়ে যায় লাইফে, অনেক সময় হচ্ছে আমরা ভুল সিদ্ধান্ত নিই, অনেক সময় অন্য কারুর অ্যাম্বিশনকে আমরা নকল করার চেষ্টা করি, অনেক সময় আমাদের প্যারেন্টস বা আমাদের বাবা মা, আমাদের বন্ধুরা, আমাদের আত্মীয় স্বজন, তারা যেটা আমাদেরকে বলছে আমরা সেই পথটা ফলো করার চেষ্টা করি জীবনে, যেটা মোটেই ভালো একটা ডিসিশন নয়। তো সেই সমস্ত কনফিউশন থেকে, সেই সমস্ত ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে এসে একটা মিনিংফুল লাইফ, একটা পারপাসফুল লাইফ যদি আমাদেরকে এক্সপেরিয়েন্স করতে হয়, তার জন্য কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পারপাসফুল লিভিং একটা মডেল। সেই মডেলে আমরা পারপাসকে কী করে ডিসকভার করতে হয় সেটা আমরা জানবো, তারপর একটা সিস্টেম ডিজাইন করব, ডেলি হ্যাবিটস অ্যান্ড ডিসিশন মেকিং, তারপর থার্ড হচ্ছে কি আমরা জানবো মেন্টাল মডেল সম্পর্কে। ওকে, এবং থার্ডে যে পিলারটা, সেখানে আমাদের 5টা আলাদা আলাদা চ্যাপ্টার্স থাকবে, তার মধ্যে কিছু চ্যাপ্টার্স হচ্ছে এই দুটো বই থেকে আমি ইনক্লুড করেছি, যেটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার্স হতে চলেছে। ওকে, তো যারা এখনও জয়েন হওনি তারা যুক্ত হয়ে যাও, অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে, এবং ডিসেম্বর 31 পর্যন্ত একটা ডিসকাউন্ট চলছে, অলমোস্ট 50%-এরও বেশি ডিসকাউন্ট চলছে ডিসেম্বর 31 পর্যন্ত। ওকে, যারা কোর্সটা লঞ্চ হয়ে যাওয়ার পরে যুক্ত হবে, এখনও কোর্সটা লঞ্চ হয়নি, আগামী 1 সপ্তাহের মধ্যে প্রথম কিছু ভিডিও সবাই পেয়ে যাবে। যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন তাদেরকে আমি এখানেই বলে দিই যে আগামী 7-8 দিনের মধ্যে প্রথম 6টা বা 7টা চ্যাপ্টারের যে পোর্শনসগুলো আছে, সেগুলো তারা ভিডিও, সেই ক্লাসেসগুলো তারা পেয়ে যাবে। এবং যারা এখনও যুক্ত হওনি তারা খুব শীঘ্রই যাও, আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে, বা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও তোমরা আমাদের এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো। 31 ডিসেম্বরের পরে কিন্তু এই 50%-এর বেশি যে ডিসকাউন্ট এখন চলছে, এটা আর অ্যাভেলেবেল থাকবে না। ওকে, সো আমরা নেক্সট চলে আসি। নেক্সট ইয়ার আমি কোন কোন বই পড়বো এবার, ইন শর্ট আমি বলে দিই নাও। আমার মাথায় অল টাইম নেক্সট 3 বছর 4 বছর কী কী বই পড়বো সেটা সবসময় আমার মাথায় চলতে থাকে, ঠিক আছে, অলমোস্ট সারাদিন 24 আওয়ার্স আর কি চলতে থাকে, এই বইটা পড়া হয়নি, ওটা এখানে পড়তে হবে, অ্যান্ড সো অন। ওকে, তো যেমন ফর এক্সাম্পল আমি যদি দেখাই, আমার কাছে বইয়ের কিছু লিস্ট আছে। ওকে, এটা আমি অন্য কোনো দিন কোনো সময় আর কি দেখাবো। ফর এক্সাম্পল, কিন্তু আজকে জাস্ট অল্প একটু দেখিয়ে রাখি। এগুলো হচ্ছে শুধুমাত্র বইয়ের লিস্ট, বিভিন্ন ইনস্টিটিউশন, গ্লোবাল যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেই সমস্ত ইনস্টিটিউশন, বিভিন্ন লেখকদের দেওয়া লিস্ট। ওকে, যেমন নিউ ইয়র্ক টাইমসের একটা দেওয়া লিস্ট আছে, ওকে, দ্য টেলিগ্রাফের দেওয়া একটা লিস্ট আছে। ওকে, তো এরকম ওয়ার্ল্ডের হিস্ট্রিতে যত বেস্ট বেস্ট বই আছে, সেই সমস্ত বইগুলোর লিস্ট বিভিন্ন জায়গা থেকে নিয়ে, সেটা হচ্ছে এই যে তার প্রিন্ট আউট আমি বার করে রেখেছি। তো এখান থেকে আমি সিলেক্ট করি যে নেক্সট ইয়ার কোন বইটা পড়বো, তারপর কোনটা পড়বো না, কোনটা বাদ দেবো, অ্যান্ড সো অন। তো ডিসিশন কোন বইটা কোনটা পড়বো না সেটা সম্পর্কে ডিসিশন নেওয়া খুবই ইম্পর্টেন্ট। একটা বই পড়তে গেলে হয়তো আপনি প্রত্যেক দিন 3 ঘন্টা 4 ঘন্টা টাইম দিচ্ছেন, 10 দিন ধরে, 15 দিন ধরে। 10 দিন যদি আপনি 4 ঘন্টা করে টাইম দেন, তাহলে 40 ঘন্টা। তো 30-40 ঘন্টা বা 20 ঘন্টা যদি একটা বইতে টাইম দেন, তাহলে সেটা হিউজ টাইম। এবং ফর এক্সাম্পল ধরুন এই ডেভিড কপারফিল্ডের কথা যদি আমরা বলি, ঠিক আছে, একটা 900 পৃষ্ঠার 930-40 পৃষ্ঠার বই পড়া, তো তার আগে ডিসিশন নিতে হয় যে অ্যাকচুয়ালি আমি কোন বইটা পড়বো, কেন পড়বো, আদেও কি এটা আমার জন্য ইম্পর্টেন্ট কিনা, বা আমি অ্যাকচুয়ালি আমার অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন কিনা, আমি কোন উদ্দেশ্য নিয়ে পড়ছি, অ্যান্ড সো অন। তো সেই ডিসিশন মেকিং করার জন্য আমাকে এই জিনিসগুলো আর কি, এই নোটসগুলো আমাকে প্রচুর হেল্প করে। ওকে, এবারে চলে আসি আমি নেক্সট ইয়ার কী বই পড়বো। নেক্সট ইয়ার আমি প্লেটোর লেখা অলমোস্ট যে কটা আছে সব কটাই, বাকি যে কটা পড়ে আছে কমপ্লিট করে দেবো। যেমন টাইমেডাস অ্যান্ড ক্রিটাস, এই বইটা আমার অলরেডি কিছুটা পড়া হয়ে গেছে, ইন্ট্রোডাকশন অ্যান্ড কিছু চ্যাপ্টার্স পড়া হয়েছে, কিন্তু কমপ্লিট হয়নি। তো এই বইটা কমপ্লিট করবো, এবং প্লেটোর আরও কিছু বই আছে, আমি এখন আর দেখাচ্ছি না। যেমন দ্য লস বলে একটা বই আছে, মেনো বলে একটা বই আছে, যেগুলো আমার এখনও পড়া হয়নি। তো প্লেটোর লেখাগুলো কমপ্লিট করবো।
রাশিয়ান নভেলিস্ট ইভান তুর্গেনভের লেখা ফাদার অ্যান্ড সন্স, এই বইটা পড়বো, উপন্যাস একটা। ওকে, সালমান রুশদির লেখা মিডনাইট চিলড্রেন, খুবই ইন্টারেস্টিং বই, যেটার জন্য উনি ম্যান বুকার প্রাইজ পান এবং বুকার অফ দ্য বুকার প্রাইজও পান। তো এই বইটা পড়বো নেক্সট ইয়ার। অনেক দিন থেকে সালমান রুশদির মানে খুবই ইম্পর্টেন্ট লেখা এটা, অথচ আমার পড়া হয়নি, বাট এটা ম্যাজিক্যাল রিয়েলিজমের উপরে লেখা। তো এই বইটা খুব শিগগিরই আমি পড়তে চাই, মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি, মানে আমাদের যে কোর্স স্টেট ভিডিওগুলো আমার কমপ্লিট হয়ে যাবে যখনই, অলমোস্ট মানে স্ক্রিপ্ট হয়ে গেছে, রেকর্ডিং প্রায় অনেকগুলো হয়ে গেছে, এডিটিং চলছে। তো কোর্সটা যখন পুরোপুরি সব সাবমিট করে দেওয়া হবে সমস্ত যারা যারা কোর্সে এনরোল করেছে, তারপরে আমি এই বইটা পড়া শুরু করবো, লেটসে ফেব্রুয়ারি মাসে আর কি। ওকে, কনভারসেশন অসাধারণ, খুব ভালো বই আর কি, ঠিক আছে, খুব সফট ইজি গোয়িং, খুব সুন্দর বিউটিফুলি লেখা একটা বই। আর্জেন্টিনার একজন নভেলিস্ট, ওনার নাম হচ্ছে হোর্হে লুইস বোর্গেস। না, বোর্গেস উনি ওনার বয়স যখন হন তখন ওনার কিছু রোগ থাকার জন্য অন্ধ হয়ে যান। অন্ধ হয়ে যাওয়ার পরে ওসভাল্ডো ফারারি বলে একজন ইন্টারভিউয়ার, তার সঙ্গে উনি কনভারসেশন করেন, কথোপকথন করেন, মানে ওসভাল্ডো ফারারি তার ইন্টারভিউ নেন এবং উনি বিভিন্ন তার প্রশ্নের উত্তর দেন। সেই যা কনভারসেশন হয়, সেই যে ইন্টারভিউটা, সেটা 3টে ভলিউম আকারে পাবলিশ করা হয়। এটা ওই জন্য বইটার নাম হচ্ছে কনভারসেশন। এটা হচ্ছে ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3। এবং এই বইতে উনি মানে ছোট ছোট চ্যাপ্টার আছে, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 7 পৃষ্ঠার চ্যাপ্টার, এবং মানে কনভারসেশনের ফর্মে লেখা। যেমন এখানে হচ্ছে বোর্গেস কিছু কথা বলছে, তারপর হচ্ছে ওসভাল্ডো ফারারি কিছু কথা বলছে, তারপর আবার বোর্গেস কিছু বলছে, এরকমভাবে লেখা। ওকে, এবং এই কনভারসেশনের মধ্যে বৌদ্ধিজম থেকে শুরু করে টাইম স্পেস থেকে শুরু করে লিটারেচার, আর্ট, হিস্ট্রি, পলিটিক্স, রাইটিং ইত্যাদি অ্যান্ড সো অন, মানে বিভিন্ন টপিক উঠে আসছে। কোনো একটা স্ট্রাকচারাল রাইটিংয়ের মতো নয়, যেন গল্প করছে দুজন মানুষ, সেরকম একটু খুব সফট ওয়েতে লেখা, খুব সুন্দর ওয়েতে লেখা। মাঝে মাঝে ছোটো ছোটো একটু ভারী ভারী ফিলোসফি চলে আসছে, মাঝে মাঝে একটু মানে পোয়েট্রিক বিষয়বস্তু চলে আসছে। তো খুবই সুন্দর লেখা, মানে কাউকে গিফট দেওয়ার জন্য এই বইটা খুব সুন্দর এবং খুবই অ্যাডভেঞ্চারাস কাইন্ড অফ ফিলিংস হয় এই ধরনের বই পড়লে। মানে যখন অন্য কোনো বই পড়তে ভালো লাগে না, বা কোনো ডিফিকাল্ট কমপ্লেক্স ডেন্স লেখা পড়তে ভালো লাগে না, তখন মানে এই ধরনের বই পড়তে, মানে সেই সময়টা নষ্ট না করে সেই সময় পড়ার জন্য এই ধরনের বই খুব ভালো। এরকম নয় যে এই বইটার ভ্যালু নেই, জাস্ট এটা অন্য বই পড়তে ভালো লাগছে বলে শুধু তখনই পড়া যাবে না, এই বইটা খুবই ভ্যালুয়েবল, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আপেক্ষিকভাবে যদি বলি, তাহলে হয়তো হেগেল বা ফ্রয়েড এই মুহূর্তে আমার জন্য তাদের লেখাগুলো কমপ্লিট করা বেশি ইম্পর্টেন্স আমি দিচ্ছি, কিন্তু আমার এই বইটা খুবই প্রিয় বই। ইনফ্যাক্ট বোর্গেস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রাইটার আর কি 20th সেঞ্চুরির। এছাড়া নেক্সট ইয়ারে হচ্ছে মিশেল ফুকোর লেখা দ্য হিস্ট্রি অফ সেক্সুয়ালিটির 4টে ভলিউম, তার মধ্যে আমি 2টো ভলিউম কিনেছি অলরেডি, বাকি 2টো ভলিউম এখনও কেনা বাকি। তো সেই 4টে ভলিউমের মধ্যে চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা ভলিউম পড়ার, এবং তার সাথে ওনার ডিসিপ্লিন অ্যান্ড পানিশমেন্ট বলে একটা বই আছে, তো এই বইটা পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, এই বইটা অলরেডি কিছুটা আমি পড়েছি, মানে কিছুটা মানে অল্প, জাস্ট 10-12 পৃষ্ঠা আর কি, একদমই কম। তো পুরোটা আমি কমপ্লিট করার চেষ্টা করবো এই বইটা। ওকে, এটা ছাড়া হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে 3টে বড় বড় উপন্যাস, সেই সময়, প্রথম আলো আর পূর্ব পশ্চিম, তার মধ্যে সেই সময় আর প্রথম আলো পড়া হয়ে গেছে, কিন্তু পূর্ব পশ্চিম এখনও পড়া হয়নি। তো নেক্সট ইয়ার সেটা কমপ্লিট করার ইচ্ছা আছে। এবং এটা ছাড়া হচ্ছে গ্রিক ফিলোসফার প্লেটো, অ্যারিস্টোটলের কিছু লেখা এখনও পড়া বাকি আছে, যেমন হচ্ছে মেটাফিজিক্স বলে একটা বই আছে এবং পলিটিক্স বলে একটা বই আছে, 2টো বই পড়া আমার বাকি আছে। এবং কিছু বই পড়া হয়েছে, আরও কিছু কিছু ছোটো ছোটো লেকচার আছে যেগুলো বাকি আছে। তো প্লেটো আর অ্যারিস্টোটল কমপ্লিট করব, রেনে দেকার্ত কমপ্লিট করব, এবং হচ্ছে ইমানুয়েল কান্তের কিছু লেখা পড়েছি, কিন্তু ইমানুয়েল কান্তের এখনও 3টে যে ক্রিটিক সেগুলো এখনও শুরু করতে পারিনি। তো ইচ্ছা আছে যে নেক্সট ইয়ার 3টে ক্রিটিকের মধ্যে অ্যাটলিস্ট 1টা বা 2টো ক্রিটিক কমপ্লিট করব। এই যে চার্লস ডিকেন্সের উপন্যাসগুলোর লিস্ট হচ্ছে, মানে মেন বইগুলোর লিস্ট আমি এখানে বানিয়ে রেখেছি, মানে পেন্সিল দিয়ে লিখে রেখেছি। তো এর মধ্যে কিছু কিছু পড়া হয়েছে আর কিছু কিছু পড়া হয়নি। ওকে, আরও কতগুলো পড়া, যেমন ব্লিক হাউসটা পড়ার ইচ্ছা আছে নেক্সট ইয়ার, হার্ড টাইমস অথবা ব্লিক হাউস, এই দুটোর মধ্যে যে কোনো একটা কমপ্লিট করব। ডিকেন্সের লেখা অনেক বড় হয়, প্রচুর লেন্দি হয়, মানে 700-800-1000 পৃষ্ঠা, 1200 পৃষ্ঠা এরকম টাইপের। নেক্সট ইয়ার আরও একটা বই পড়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে থমাস মান। আমার খুবই প্রিয় একজন লেখক, খুবই কাছের একজন লেখক, থমাস মান, জার্মান নভেলিস্ট। তো ওনার ম্যাজিক মাউন্টেন, বুডেনব্রুকস এগুলো পড়া হয়েছিল, বাট শর্ট স্টোরিজ ওনার কিছু পড়েছি আমি। বাট ওনার আরেকটা খুব ইম্পর্টেন্ট বই, 2টো এখনো ইম্পর্টেন্ট বই পড়া বাকি আছে। একটা হচ্ছে জোসেফ হ্যানিস ব্রাদার, যেটা প্রায় অলমোস্ট 1400 পৃষ্ঠার বই, খুবই বড় বই। তো ওটা আমি নেক্সট ইয়ার পড়ছি না, ওটা একটু পরে পড়বো। আর একটা হচ্ছে ডক্টর ফস্টাসটা নেক্সট ইয়ার কমপ্লিট করার ইচ্ছা আছে। ডক্টর ফস্টাসও খুবই বড় বই, অলমোস্ট 750 বা 800 পেজের কাছাকাছি হবে ডক্টর ফস্টাস। এটা ছাড়া আরেকটা আমার উপন্যাস পড়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে হারুকি মুরাকামি, জাপানিজ নভেলিস্ট। ওনার অনেকগুলো লেখা অলরেডি পড়েছি,
কিন্তু ওনার আর দুটো বই আর কি ওনার পড়ার ইচ্ছা আছে। একটা হচ্ছে কাফকা অন দ্য শোর, খুবই পপুলার লেখা, ওনার খুবই আর কি মানে একটা ড্রিম টাইপ স্টেট তৈরি হয়, মানে ওনার লেখা পড়লে মানে ভালো লাগা তো থাকবেই আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে ফ্রান্স কাফকার লেখা পড়লে হচ্ছে একটা বিজার টাইপের ফিলিংস, একটা সাফোকেশন তৈরি হয়, ঠিক আছে, যেটাও আর কি উপন্যাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট হারুকি মুরাকামির লেখা পড়লে একটা ড্রিম টাইপ স্টেট তৈরি হয়, যেটা খুবই মানে একটা মেলানকোলিক একটা মুড তৈরি হয়, যেটা খুব সুন্দর একটা টাইম আর কি, ভালো একটা টাইম স্পেন্ড হয় আর কি। মুরাকামির লেখা খুব অত বেশি ডিফিকাল্ট হয় না, সেন্টেন্সের স্ট্রাকচার ছোট ছোট সেন্টেন্স দিয়ে লেখা থাকে, দীর্ঘ বই হলেও পড়তে একদম মানে পেজ টার্নার হয়, মানে খুব আরামসে পড়া হয়ে যায় আর কি। ওকে, তো কাফকা অন দ্য শোর পড়ার ইচ্ছা আছে। অনেকদিন ফিকশন পড়া হয়নি, লাস্ট কয়েক মাস শুধু একের পর এক ফিলোসফি বই পড়ে যাচ্ছি। তো নেক্সট ইয়ার ফিকশন কিছু পড়ার ইচ্ছা আছে, এবং এর সাথে সাথে কিছু বিজনেস অ্যান্ড পার্সোনাল ফিন্যান্সের বই পড়ার ইচ্ছা আছে। যেমন বিজনেসের উপর অলরেডি কিছু পড়াশোনা করেছি আমি, কিন্তু নেক্সট ইয়ারে বিজনেস পার্সোনাল ফিন্যান্স এটাকে আমি একদম পুরো ডান করে দেবো, মানে এটা যা যা আছে ইম্পর্টেন্ট রাইটিং সেগুলো ঝপাঝপ পড়ে কমপ্লিট করে দিতে চাই। প্লেটো অ্যারিস্টোটলের সাথে সেলফ হেল্পের এই পোর্শনটুকু শুধু বাকি আছে আমার পড়তে, বিজনেস আর হচ্ছে পার্সোনাল ফিন্যান্স। পার্সোনাল ফিন্যান্সের যেমন ইওর মানি অর ইওর লাইফ বা আরও কিছু রাইটিং আছে, যেমন অনেক আগে পড়েছিলাম। বিজনেসের উপরে কিছু বই পড়েছি, কিছু রিসেন্টলি আমি কোর্সে যুক্ত হয়েছি আমি বিজনেসের উপরে, সেগুলো কমপ্লিট করলাম। নেক্সট ইয়ারে যেটুকু বাকি আছে সেগুলো সব ডান করে দেবো। তো এই মোটামুটি একটা আইডিয়া আমি দিলাম, ওকে। এবং বিভিন্ন বুকসের যে কী কী পড়বো না পড়বো আরও ডিটেলসে অনেক লিস্ট আমি তৈরি করে রাখি আর কি। তো সেগুলো আমি এখন মানে তার ডিটেলসে যাচ্ছি না, ওকে। তো যেমন ফর এক্সাম্পল এই যে লিটারেচারের কিছু বুকস আছে। নেক্সট ইয়ারে হচ্ছে যেমন রাশিয়ান নভেলিস্ট ফয়োদর দস্তয়েভস্কির লেখা দ্য ইডিয়েট বলে একটা বই আছে, খুবই বড় বই এবং খুবই ভালো, খুবই মানে ইম্পর্টেন্ট একটা রাইটিং, তো এটা পড়ার ইচ্ছা আছে। ওয়ার্নার হাইজেনবার্গের লেখা হচ্ছে ফিজিক্স অ্যান্ড ফিলোসফি, ছোট বই খুবই, বাট খুবই ইম্পর্টেন্ট একটা লেখা। ফিজিক্স অ্যান্ড ফিলোসফি একজন ফিলোসফার নয়, বরং একজন থিওরিটিক্যাল ফিজিসিস্টের লেখা বই, তো সেটা পড়া খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। এছাড়া হচ্ছে জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্র্যাভেল, অনেক পুরানো একটা লেখা, ক্লাসিক লেখা, খুবই ভালো লেখা যতদূর শোনা যায়, তো এটা পড়ার ইচ্ছা আছে। লিও টলস্টয়ের চাইল্ডহুড বয়হুড ইউথ, লিও টলস্টয়ের শর্ট স্টোরিজ অনেকগুলো পড়েছি, এবং ডেথ অফ ইভান ইলিয়াচ কিছু একটা নভেলা, হাদজি মুরাদ বলে, বাট ওনার যে মেন রাইটিং আন্না কারেনিনা অ্যান্ড ওয়ার অ্যান্ড পিস, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়ার ইচ্ছা আছে, জানি না আমি পড়তে পারবো কিনা, নেক্সট ইয়ারে টাইম পাবো কিনা, কারণ আন্না কারেনিনা খুবই বড় একটা লেখা, এবং মানে খুবই মানে পিওর অ্যাটেনশন দিয়ে খুবই সিরিয়াসলি আমাকে পড়তে হবে, মানে ওই বইটা আমি খুব সিরিয়াসলি পড়তে চাই একদম প্রপারলি আর কি। ওটা উপন্যাস একটা, খুবই ওয়ান অফ দ্য বেস্ট বুক এভার রিটেন, তো ওই বইটা আমার শেলফে আছে, তো ওটা আমি এখন আর দেখাচ্ছি না। আর আরেকটা বই যেমন চাইল্ডহুড বয়হুড ইউথ, এটা অনেকটা টলস্টয়ের জীবনের অনেক শুরুর দিকে এই বইটা লিখেছিল, তো এটা এক ধরনের বুলড্যান্স রোম্যান টাইপের লেখা। তো এই বইটা কিছুটা ইন্ট্রোডাকশানের কিছুটা অংশ আমি পড়ে রেখেছিলাম, বাট স্টোরিটা এখন আমি শুরু করিনি, তো স্টোরিটা আমি নেক্সট ইয়ার আর কি পড়বো। ফয়োদর দস্তয়েভস্কির নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, এটা আমি নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ডের মধ্যে এর মধ্যে অ্যাকচুয়ালি দুটো বই আছে, একটা হচ্ছে নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, আর একটা হচ্ছে দ্য ডাবল বলে। তো দ্য ডাবলটা হচ্ছে আমি নেক্সট ইয়ার পড়বো, নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে তার ইন্ট্রোডাকশানটা পড়া হয়েছে, মানে বইয়ের কিছু বেসিক ইন্ট্রোডাকশান থাকে, বাট মেন যে স্টোরিটা সেটা এখনও পড়া হয়নি, তো ওটাও আমি নেক্সট ইয়ারেই পড়বো। আচ্ছা, অ্যাডর্নোর লেখা অ্যাস্থেটিক থিওরি, এটা আমার পড়ার ইচ্ছা আছে। ইনফ্যাক্ট আমি যে বইটা লিখবো, প্রথম যে ইংলিশ যে ফিলোসফি বইটার প্ল্যান আউট করেছি কিছুটা, তো তার মধ্যে আমার রিসার্চে এটা আর কি কাজে লাগবে, তো এটা আমাকে পড়তে হবে। অ্যাডর্নো হচ্ছে জার্মান যে ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ ফিলোসফি, তার মানে একদম শেষের দিকের যারা ফিলোসফার তাদের মধ্যে একজন হচ্ছে অ্যাডর্নো, ওকে, থিওডোরো অ্যাডর্নো। তো উনি অ্যাস্থেটিক থিওরির উপরে অনেকগুলো কাজ করেছেন, এবং উনি মিউজিকের উপরে, মানে মিউজিকের যে ফিলোসফি, যেমন হচ্ছে আমরা বিথোভন বা মোজার্টের যদি মিউজিক শুনি, তার উপরে ওনার কিছু লেখা আছে। তো খুবই ইম্পর্টেন্ট একজন ফিলোসফার, জার্মান যে ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ ফিলোসফির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট লেখক বললেও ভুল হবে না, অ্যাডর্নো। তো ওনার এই বইটা হচ্ছে আমার পড়ার খুবই ইচ্ছা আছে, ওকে। খুবই সিরিয়াস এবং খুবই ভালো লেখা, বাট আই থিঙ্ক অতটা ডিফিকাল্ট হবে না এই বইটা অ্যাটলিস্ট। আচ্ছা, রমিলা থাপরের আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি পেঙ্গুইন ক্লাসিক, এটা আমার পড়ার ইচ্ছা আছে, এটা অনেক দিন থেকে আমার পড়ার ইচ্ছে, কিন্তু আমি ইন্ডিয়ান হিস্ট্রি শুরু করতে চাইছিলাম না, বাট ফাইনালি আমাকে শুরু করতে হবে, আমি আর লেট করতে চাই না, ঠিক আছে। এবং তার সাথে হচ্ছে
দ্য ডক্টর অ্যান্ড দ্য সেন্ট, অর্থাৎ গান্ধীজি এবং হচ্ছে B.R. আম্বেদকরের উপরে লেখা এই বইটা। এটার লেখক হচ্ছে অরুন্ধতী রয়, আর কেউ নয়, ইন্ডিয়ান একজন নভেলিস্ট। তিনি তার একটা উপন্যাস দ্য গড অফ স্মল থিংসের জন্য ম্যান বুকার প্রাইজও পেয়েছিলেন। তো খুবই ভালো একজন লেখিকা তিনি। ওকে, তার লেখা বই দ্য ডক্টর অ্যান্ড দ্য সেন্ট। তো এটা আমি অলরেডি কিছুটা পড়েছি এবছরে, বাট আমি নেক্সট ইয়ার এটা কমপ্লিট করব। কিছুটা মানে একদম অল্প কিছুটা পড়েছি, একদম তেমন খুব একটা বেশি না, 10-12 পৃষ্ঠা মতো হবে আর কি। মানে নতুন কোনো বই কেনার পরে আমার আউট অফ এক্সাইটমেন্ট আমি হয়তো সেই দিন বইটা কিছুটা পড়ে নিই আর কি। এরকম অনেক সময় এরকম হয়, সব সময় নয়, অলওয়েজ না। মানে নতুন টাইপের কোনো বই, কোনো একটা ফ্রেশ টাইপের বুক যখন আমি দেখি, যেরকম টাইপের টপিক নিয়ে চর্চা করিনি বা কম করেছি বা এরকম, মানে জানি না, কিছু কিছু সময় আর কি নতুন বই আসলেই সেটা একটু পড়ে নিই, 10-12 পৃষ্ঠা আর কি, এরকম হয়। ওকে, আউট অফ কিউরিওসিটি। নাও রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই ছিল মোটামুটি যা যা বলার, আমি সব কিছু বললাম। আই হোপ যে আপনারা ভিডিওটা এনজয় করেছেন। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর কোর্সে যুক্ত হতে ভুলবেন না, যারা এখনও যুক্ত হননি তারা অবশ্যই কোর্সে যুক্ত হয়ে যান, কারণ আর মাত্র কিছুদিন বাকি আছে 31 ডিসেম্বর আসতে। যদি এখনও যুক্ত না হয়ে থাকেন দেন মানে পরে গিয়ে আর এই ডিসকাউন্টটা অ্যাভেলেবেল থাকবে না। ওকে, এবং অলরেডি প্রচুর মানে অনেকেই প্রচুর স্টুডেন্ট যুক্ত হয়েছে যারা অলরেডি আমাদের অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের সঙ্গে যুক্ত হয়েছিল, ডোনেশন বেসড যে কোর্সটা ছিল তাদের মধ্যে বেশিরভাগই যুক্ত হয়েছে, এবং অনেকেই সেই কোর্সে যুক্ত হয়নি, এরকমও অনেক স্টুডেন্টও অলরেডি এই কোর্সে যুক্ত হয়েছে। তো যারা তোমাদের মধ্যে এখনও যুক্ত হওনি তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই কোর্সে যুক্ত হতে পারো। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, স্ক্রিনে নাম্বারও দেওয়া আছে। ওকে, তো আজকের জন্য এতটুকুই। এবং কোন বইটা তোমার বেশি ইন্টারেস্টিং মনে হলো, কোনটার ফ্লিপ কভার বেশি ভালো লাগলো তোমার, ঠিক আছে, বইয়ের কভার ডিজাইনটা বা কোন বইয়ের নাম ইত্যাদি, এনিথিং তোমার যেটা ইন্টারেস্টিং মনে হলো সেটা তুমি নিচে কমেন্টে জানাতে পারো। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।